আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব ২২ লিখেছেন সালমা চৌধুরী। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ের তোলপাড় কোনোক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধ মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রের করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে আর আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছেই না, বরং ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে আসছিল, আবিরের ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে দূর দূর কাঁপছে বুক, চোখে মুখে চিন্তার ছাপ। আবিরের অকস্মাৎ কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আঁখিজোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝি কঠোর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে হৃৎস্পন্দনও থেমে গেছে। জ্বরের ঘোরে আবির বালিশ থেকে সরে মেঘের উরুতে শুয়েছে, এক হাত মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উরুতের সঙ্গে মিশে আছে। শেষ পর্যায়ে ভেতরে আটকানো নিঃশ্বাসটা খুব জোর করে ছাড়ে। বক্ষপিঞ্জরের আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উপর স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট দেহ প্রতিবার কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরো হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে, গলা শুকিয়ে কান বারবার ঢোক গিলছে। অবিরত কাঁপছে দুহাত। আবির জ্বরের ঘোরে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনিত কাণ্ডে মেঘের হৃৎস্পন্দন মাত্রা বেড়ে আকাশে ছোঁয়ার পথে। জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অনলে পড়তেই চাস, তবে কিসের এত অভিশপ্ত? মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তাপ মেঘের পেট পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘোরে আবির আবোল তাবোল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথায় আলতোভাবে স্পর্শ করছে। গলা খাকারি দিয়ে কোমল কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতে নেই। ঘোরের মধ্যে কি সব বলেই যাচ্ছে। মেঘ কান পেতে শুনছে, বুঝতে চেষ্টা করছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পারছে, আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে, এমন কথা বলবেন না প্লিজ। কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন। আপনার কিচ্ছু হতে দিব না আমি। বেশ খানিকক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরো খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুমে থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানভীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবিরের একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ঔষধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে পড়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই পট্টি গরম হয়ে যাচ্ছে, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় ১ ঘন্টার পর আবির হঠাৎই চোখ মেলল। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরের উত্তাপে চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসলো। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে? কিছু না, আর পড়তে দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবির হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের উষ্ঠদয়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘোরেও মেঘের চিন্তায় বিভোর হয়ে আছে। আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞেস করলো, আপনি কি কিছু বলতে চাচ্ছেন?
জ্বরের কারণে আটকে আটকে বলে, বলতে তো চাই, বলুন না। না থাক, কিছু না, বলুন। বাদ দে, জলপট্টি দিতে হবে না, একটু শান্ত হয়ে বস। হাত নাড়াচাড়া করছিস, পরে হাত ব্যথা করবে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন। আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবী দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে, বুকে চাপা পড়া কষ্টের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আবিরের নজরও ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুকে ধ্রিম ধ্রিম কম্পনের কারণ। অনুভূতি টুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ের বেকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করে, কেমন করি? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এইভাবে হাত না কাটলে তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোল করতে পারি না, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমার জেদ কমাতে বলেন। তোর জেদটা কমালেই আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না, জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না, শীতের রাত এমনিতেই ঠান্ডা অনেক, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে। আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল বলে আসছি, আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি। ওষুধটা খেয়েছেন বলেই জ্বরটা একটু কমেছে, তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আম্মু সবাই ঘুমেছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলেছি ভাইয়া আসতেছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিছুই বলবো না তোকে। কিছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিছু খাবো না, মাথায় প্রচন্ড ব্যথা করছে, তুই শুধু মাথায় হাত বুলিয়ে দে তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক সময় আবির ভাইয়ের চুলে হাত দেওয়ার কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুতে পারতো না। আজ আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছে। মেঘ আবিরের মলিন চেহারার দিক তাকিয়ে ঈষৎ হাসলো। আবিরের চোখ বন্ধ। মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্নের দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। অষ্টাদশীর মণিকোঠায় একমাত্র আবির ভাইয়ের বসবাস। তখনই তানবীর রুমে ঢোকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বুলাচ্ছিল। তানভীর হুট করে রুমে প্রবেশ করে। এই দৃশ্য দেখে হকচকিয়ে উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খাকারি দিতেই মেঘ আটকে ওঠে। আবিরের থেকে কিছুটা দূরে সরে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, ভাইয়ার জ্বর কি কমেছে? মেঘ ছোট করে বলল, অনেকটা কমেছে। তানভীর আবিরের কপালে আর গলায় হাত রেখে জলের মাত্রা বোঝার চেষ্টা করলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতে হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি। আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়ার কথা বলে ফেলেছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এই জন্যই মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাহিরে চলে গেছে, আর আব্বু চাচুর সামনে যা তা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচু এই ঘটনাটা কিভাবে নিয়েছে, বা এর নাম কি হতে চলেছে। মেঘের ভুল আর অন্যান্য গুলো তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে তাহলে সে নিজে মেঘকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়ে আবির শর্ত মেনে নিয়েছে। শত রাগের পরেও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছর অনেক কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না এখন কয়েক ঘন্টায় মেঘকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণ অকারণে বারবার নিচে আসে যেন মেঘকে এক পলক দেখতে পারে। তানভীর রুমে চলে গেছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল, নির্লজ্জে মতো আবিরের ভাইকে দেখছে।
এটা ভাইয়া দেখে ফেলেছে ভেবেই লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের উপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ি স্পর্শের মেঘের হাতে শিহরণ জাগে। শিরা উপশিরা তুফান শুরু হয়ে গেছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শ মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত সরিয়ে মুগ্ধ আঁখিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশের গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট করে কেটে রাখে দাড়ি। সপ্তাহখানেক আগে হয়তো কাটিয়েছে, এখন কিছুটা বড় হয়েছে। খোঁচা খোঁচা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি, মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে। ইহত জগতে আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকে তাকাতে পারছে না। মেঘ আস্ত করে আবিরকে ডাকলো, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুদিনের দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল। ঠিকমতো খায় না, নিজের যত্নও নেয় না। তারপরও জ্বর, সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গে পেয়ে আবিরের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেওয়ায় আবিরের মনে হচ্ছিল ইহত জগতে আর কিছুই প্রয়োজন নেই তার। এভাবেই তার স্প্যারোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় এবং তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নেমে আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায়। বেলকনিতে যেতেই আর একটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীর সামনে থেকে সরে কিছুটা তপ্ত সুরে প্রশ্ন করলো, এভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছু না বলে মেঘ নিজের রুমে চলে গেছে। তানভীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবির গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখে আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানভীর ঠাট্টা সুরে বলল, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে ল্যাপের নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলল, নববধূ এত লজ্জা পাবে না, তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিছু বুঝি নাই, চিল। আবির ল্যাপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বা কি? আমি কি অবৈধ কিছু করেছি নাকি? না না, একদমই না। তানভীর একটু থেমে সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশ্বাস করো, তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। সবসময় এভাবেই থেকো প্লিজ। ভাইরে, এভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নিব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলল, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষে আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণে এমনিতে বনুর মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত এ কথা কেন বলতে গিয়েছিলে? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ, এসব বলছিলে কেন? এজন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে জাস্ট একটু রুমে গেছি আর আসছি, এর মধ্যে তোর বোন আমার ফোন চেক করে ফেলেছে। মালাকে পাঠানো মেসেজ দেখছে, তো কতটুকু পড়তে পারছে কে জানে। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেওয়া, ওই ছবিও নিশ্চয়ই দেখেছে। কতটুকু কি দেখেছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলেছি। তোর বোনের রিয়েকশন দেখে বুঝেছি ওয়ালপেপারেরটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখেছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপারের দেখেছে মানে ওরে আর কোনোভাবে কিছু বিশ্বাস করাতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাইতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপারে দিয়েছি যাতে তোর বোন ভুল না বুঝে। ভাগ্য ভালো দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকঠাক মতো দেখেনি, না হয় শিওর বুঝে যেত এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের উপর গড়িয়ে পড়েছে। তানভীরের অট্ট হাসি দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে। কণ্ঠ খাদে নামিয়ে হুংকার দেয়, পাগলের মতো হাসছিস কেন? তানভীর হাসি থামাচ্ছেই না, হাসতে হাসতে কোনো মতনে বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কি
না জানি না, আমি তো ওকে বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়। পৃথিবীর বুকে রাজ করার পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটার কারণ বউয়ের প্রতি প্রবল ভালোবাসা, আর বাকি যে 10% পুরুষ আছে তারা বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপট তার সামনে কিছুই না। তানভীরের হাসি থেমে গেছে। সত্যিই তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে তবে থেকে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করছে তানভীর। কেন করছে সে নিজেও জানে না। দুদিন কেটে গেছে, মেঘ এই দুদিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। মিনহাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কারো ফোন ধরেনি। রাগ তার নিজের প্রতি। ওদের উস্কানিতে নিজের গলে যাওয়া একদমই উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে, অনেকদিন পর বন্যাও আজ ক্লাসে আসছে। বন্যাকে দেখেই মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতেই সকলে এক জায়গায় জড়ো হয়েছে। মিনহাজ বলল, কিরে এতগুলো কল দিয়েছি ধরিসনি কেন? তোকে এতগুলো কল মেসেজ দিলাম, কোথাও নিখোঁজ হয়ে গেছিলি? কোথাও না। কিরে কি হয়েছে, কোনো সমস্যা? আমার জীবনটাই সমস্যায় ভরপুর। বন্যা বলল, হয়েছে কি বলতো? মেঘ বলতেছে, আমি ভাবছিলাম হোস্টেলে সিট নিব। ওরা সবাই বলতেছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গিয়েছিলাম। ফর্ম পূরণ করে পরদিন আব্বু আর বড় আব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগে আবির ভাই ফর্ম ছিঁড়ে ফেলেছে, চিল্লাচিল্লি শুরু করেছেন। এমনকি আমার পা ভাঙ্গার হুমকি পর্যন্ত দিয়েছেন। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিলের ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাত ব্যথা আর জ্বরে ভুগতেছে। আজ দেখছি এই অবস্থাতেই অফিসে গেছে। মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম, বন্যা সকলেই পূর্ণ মনোযোগে দিয়ে সবটা শুনলো। বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, তোর বোন বিরাট সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকে তোরে কিভাবে বড় করছে? প্রয়োজন ছাড়া এক পা এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দিবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোরে মেরে আত্মরা করেনি সেই কপাল। তুই আমার একটাবারও কল দিতি, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। মেঘ বলল, আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের উপর রাগ করেই তো চলে আসতে চেয়েছিলাম। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, তুই হোস্টেলে আসলেই এই ব্যাটার কি সমস্যা? ব্যাটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এটি এত হাঙ্গামা? আসলে পুরুষ জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসলাম। মিনাজ বলল, দেখ মিষ্টি, সব ছেলে কিন্তু খারাপ হয় না। দেখিস না আমি কত নিষ্পাপ। তামিম বলল, আমিও তো। বন্যা বলল, কি বলছিস তুই এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি মেঘ? উনি সেদিন বলেছিল উনি বিবাহিত, বাচ্চা আছে, তারপর জানছি আমার সাথে ফাজলামো করছে। মিষ্টি বলল, আজকে ফাজলামো করে বলতেছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়া বাসায় চলে আসছে, পরে চিল্লাবি না বলে রাখলাম। সাদিয়া বলল, এই মিষ্টি চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি তুই সারা দুনিয়া মানুষের ব্রেকআপ করিয়ে বেড়াবি নাকি? আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলের জন্য নিজের জীবনটা বরবাদ করুক। মেঘ বলল, আবির ভাই মোটেও ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার, হইছে? মিষ্টি বলল, বেটা বিয়ে করে ফেলেছে শুনে সেদিন তুই কান্নাকাটি শুরু করেছিলি, মনে নাই? এখন আমাদের দোষ? বন্যা বলল, ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আরো উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছি কিনা আবার বেবিটার ব্রেন ওয়াশ করা শুরু করে দিয়েছিস? মিনহাজ বলল, আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশিতে থাকুক, তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। বন্যা বলল, দেখলাম তো কেমন খেয়াল রেখেছিস, ফাঁসাইয়া দিয়া নিজেরা তো বিরাট শান্তিতে আসিস। যা ঝড় গেছে তো আমার বেবিটার উপর দিয়েই গেছে। মেঘ বলল, আবির ভাই বলেছে যারা আমাকে উস্কাইছে তাদের সবটাকে আধমরা করে নিজের বাড়ি পাঠাবে। বন্যা বলল, একদম ঠিক আছে, ওদের মারাই উচিত। বন্যা, তুই এভাবে বলতে পারলি? তুই আমার সঙ্গে কথা বলিস না, বদমাস পোলা। মিনহাজ বলল, মনে হয় তোর আবির ভাইয়ের থ্রেটে আমরা ভয় পাইছি। বলিস আসতে, দেখবে নে। তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাইয়ের ব্রাদারদের
কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাইয়া আর তানভীর ভাইয়ার মুখোমুখি হওয়ার পর যেন থাকে। চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলেছে, তুই আমাকে একটা বার জানাতে পারতি। তুই জানিস তুই বাড়িতে প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তারপরেও এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাই না চিল্লালে তোর ভাই আব্বু বা বড় আব্বু নিশ্চয় রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজে বিরক্ত। বন্যাও আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজেও বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাত এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটা অর্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানি দেশের সেরা 5টা কোম্পানির মধ্যে একটা হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টা মিটিং চলল। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষ, ওনারা ডিল কনফার্ম না করেই চলে গেছেন। বলেছে পরবর্তী কল দিয়ে জানাবেন। তাই সকলেই একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শোনো আবির, নিজের রাগ যদি নিয়ন্ত্রণ রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবেই জানে ওই দিনের বাড়িতে ঘটনার ক্ষোভ প্রকাশ করবেন আলী আহমদ খান। চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার নেই তার। আলী আহমদ খান পুনরায় বললেন, বাহিরে যাই করো না কেন, বাসায় অন্ততপক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবে। ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানবীরের মতো মেঘ, মিম, আদি তিনজনকে আগলে রাখার দায়িত্ব তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখিয়ে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খানবাড়িতে পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এখন যেতে পারো। জি আচ্ছা বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতের দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি। রিকশা করে নিজের অফিস হয়ে বাসায় আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরেই আলী আহমদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকেই সবাইকে ডাক শুরু করলেন। মেঘ, মিম, আদি, আবির সহ সকলেই নিচে আসছে। আলী আহমদ খান হাস্যোজ্জ্বল মুখে বললেন, কনগ্রাচুলেশন মাই বয়, অর্ডার কনফার্ম, আই এম প্রাউড অফ ইউ। আবিরও হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলেই বেশ খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমদ খান নিজে আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সবশেষে আলী আহমদ খান আবিরের উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি কাজে এত মনোযোগী হয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। মোজাম্মেল খান বললেন, ফি আমানিল্লাহ, দোয়া করি যেন সবসময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আলী আহমদ খান শুধালেন, আজকে এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিছু চাই না, তবে একদিন চাইবো, এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেদিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করেই আবির নিজের রুমের দিকে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছুই মাথায় ঢোকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ। প্যাচ লাগাতে হয় কেন? মেঘ এটাও ভেবে পায় না। আলী আহমদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাওয়ি করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমের মাও নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। মিম মেঘকে প্রশ্ন করলো, আপু তোমায় যদি বলতো যা চাও তাই পাবে, তাহলে তুমি কি চাইতে? মেঘ মনে মনে বলল, আমি তো আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না কি চাইতা? জানি না বলে মেঘ নিজের রুমের দিকে চলে যাচ্ছে।
মিম তারপরেও মেঘের পিছন পিছন ছুটছে। তানভীর এতক্ষণ যাবৎ নীরব ভূমিকা পালন করছিল, চলে যাবে কিনা সেটাও বুঝতে পারছে না। মিম চলে যাওয়ার নজর পড়ে তানভীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেল, তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করে বলল, বউ লাগবে, দিবেন এনে? ভাইয়ারও বউ লাগবে। 2-3 দিন পর বিকেলে আবির তানভীর কেউ বাসায় নেই। মেঘ আর মিম টিভি দেখছিল। মালিয়া খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। তখনই জান্নাত বাসায় আসে, গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মেঘ মিম সহ রান্নাঘরে থাকা 2 কর্দির নজর পড়ে মেইন গেটের দিকে। মেঘ জান্নাত আব্বুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়। ততক্ষণে সোফার উপর দিয়ে লাফিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও মেঘকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। মেঘ আস্তে করে শুধায়, ফুপ্পি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? এদিকে কাজ নেই তাই তেমন আশা হয় না, আজ একটু কাজ ছিল, এখন ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করেছো, ভিতরে আসো। এই মেঘ, ভিতরে নিয়ে যা। এখানেই দাঁড়িয়ে কথা বলছিস কেন? জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে সব প্রশ্ন করছে, আসিফ ভাইয়া কেমন, কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে, থেকে শুরু করে এটা সেটা জিজ্ঞেস করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করলো, আপু তুমি যে বিবাহিত, এটা বলবা না? না, কেন? আবির ভাইয়া বারণ করেছেন। আবির ভাইয়াই আমাকে পাঠিয়েছেন। উনি আর তানভীর এখন আমার শ্বশুর বাড়িতে। ওনারা হঠাৎ ফুপির বাসায় কেন? ওনারা প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যায়। মেঘ উত্তেজিত কণ্ঠে বলে, কি, আমার একদিনও নিয়ে যায়নি কেন? আমরা সবাই তো তোমার কথা বলি, তোমাকে নেয় না বলে আম্মু প্রতিবার আমির ভাইয়াকে রীতিমতো ধমকায়, দেখেছো? তারপর আমায় নিয়ে যান না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিহা খান নাস্তা নিয়ে আসছেন। পাশের সোফায় বসে জান্নাতকে ভালোভাবে পরখ করছেন। ওনার সেই অনেক দিনের ইচ্ছে জান্নাতকে ছেলের বউ বানাবেন। আলী আহমদ খানকে বলেছিলেন। উনি তেমন সাড়া শব্দ করছেন না। উনি আবিরকে একটু সময় দিতে চাচ্ছেন। ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিলে বিয়ে করাবেন সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের নাস্তা খাওয়ার এক ফাঁকে আলী আহমদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকিটাকি কথা বলে নিজের রুমে চলে গেছে। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমের ঘুরে আড্ডা দিয়ে বেরিয়ে গেছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুপ্পির বাসায় গেলে কখনো না খাইয়ে ছাড়েন না। আবির ফেরার কিছুক্ষণ পরে মেঘ আবিরের রুমে হাজির হলো। আবির ভ্রু জোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢোক গিলে ছোট করে বলল, মানে? ফুপ্পির ভালোবাসার ভাগ দেন। কাছে আয়, দিচ্ছি। মেঘ 2 কদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, ফুপ্পির হাতে আমি শুধু গাঁটটাই খাই, আর তার ভাগই দিলাম। আর খাবারের ভাগ চাইলে এরপর থেকে নিয়ে আসবো। মেঘ ঠোঁট উল্টে বলল, ইস, এত জোরে কেউ গাঁটটা দেয়? মাথাটা ব্যথা হয়ে গেছে। আবির কোমল কণ্ঠে বলে, তুই ভালোবাসায় ভাগ চাইছিস, কম করে কিভাবে দেই বল? গাঁটটা মারা ভালোবাসা আমি চাইনি। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইলো, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তো কেমন ভালোবাসা চেয়েছিস? মেঘ দরদ মাখা কণ্ঠে বলল, আপনাদের মতো আমিও ফুপ্পির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপ্পির যত্ন পেতে চাই। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, অন্য কিছু মানে? কিছু না, এখন ফুপির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানভীরকে যে কেউ বের হলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্ত থাক, আমি দেখছি কি করা যায়। মেঘ আস্তে করে শুধালো, জান্নাত আপুকে আসতে বলেছিলেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল? আম্মুর রিয়েকশন কি? কথা হয়নি আবার? বড় আম্মু পাশের সোফায় বসে খুব সুন্দর মতনে আপুর সঙ্গে কথা বলছেন। বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাত আপুকে আপনার বউ বানাতে চাচ্ছেন। আপনারা কেন বলেছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে?
এটা বলে দিলে তো মজাটাই শেষ। মানে? জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফসকে জান্নাতের বিয়ের কথা বলে দিস না যেন। আমি এত ব্যাকুল না। আবির হেসে বলল, তুই ব্যাকেলের নানি। মেঘ ফিক করে হেসে ফেলল। আবির ভাইয়ের মুখের নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় ধারমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে। তীব্র ঠান্ডা অনেকটা কমে এসেছে। মেঘদের ক্লাস শেষ হয়েছে সবেমাত্র 5 মিনিট হলো। বন্যা আর মেঘ গল্প করতে করতে দুজনে হাত ধরে হাঁটছে। তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে, এই বন্যা। বন্যা শুনেও না শোনার মতো ভান করছে আর হাঁটছে। তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায়। বন্যা মেঘ দুজনেই থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখের পানে তাকালেও বন্যা তাকায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিমানী সুরে বলল, বন্যা, তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন? কারণটা কি তোর অজানা? এতদিন হয়ে গেছে এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছিস? চলতে চলতে কারোর প্রতি ইমোশন হতেই পারি। তোর প্রতিও আসছিল, তাই আমি তোকে আমার মনের কথা বলেছিলাম। তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমি তা মেনে নিয়েছি। তুই না করেছিস এরপর কি আমি তোকে কোনো প্রশ্ন করেছি বা জোরাজোরি করেছি? তুই রিজেক্ট করেছিস বলে এই না যে আমি মরে যাব, কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো? তারপরেও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ বন্ধুত্বের সম্পর্কের সুবাদে হলেও আমায় ক্ষমা করে দে। বন্যা কিছুটা ভারী কণ্ঠে বলল, আচ্ছা। এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো। তিনজনকে উদ্দেশ্য করে বলল, কিরে তোরা এখনো এখানে? তামিম প্রশ্ন করে, তুই কোথায় গিয়েছিলি? নেতারা আসছে, ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা। ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যাররা, বড় বড় অবস্থানে থাকা ব্যক্তি বর্গরাও সেই প্রোগ্রামে আমন্ত্রিত হবে। বন্যা বলল, ভালো, কিন্তু তুই ওখানে কি করতে গিয়েছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনাদের সাথে পরিচয় থাকা ভালো। রাজনৈতিক পাওয়ার থাকবে, যে কোনো সমস্যায় সাহায্য পাওয়া যাবে। তাছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট। মেঘ বলেছিল না ওর আবির ভাই নাকি আমাদের আধমরা করে বাড়ি পাঠাবে। আর কিছুদিন ওয়েট কর, দেখবি আমার কত পাওয়ার হয়। বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখেছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজের উদ্দেশ্য করে বলল, নিজের নাই 2 আনা ক্ষমতা, আবার ভাব দেখায় 16 আনার। সেদিন যেভাবে বলেছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন তো ভাবছিলাম তোদের এলাকায় ভাইদের কথা বলেছিলি। মেঘ মৃদু হেসে বলল, এই জন্যই বলি আমার আবির ভাই সবার সেরা। তোদের মতো 8-10 জনকে পেটানোর আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনাকে কাউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, 199 জনের সমান কিভাবে হয়? বলে 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তোরা বুঝবি না। মিনহাজ স্তব্ধ স্বরে বলল, শোন, কথায় কথায় আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে এটা তোর সমস্যা। তাড়াতাড়ি ডাক্তার দেখা গিয়ে। আমি আমার আবির ভাই বলবো, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবুও শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে। অকস্মাৎ মেঘদের দিকে চেয়ে বলল, এই সাইডে দে, ভাইয়ার আসতেছে। বন্যা মেঘ তামিম সাইডে হয়ে দাঁড়ায়। প্রায় 15-20 জন ছেলে হেঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে। মেঘদের কাছে আসতেই মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকের গম্ভীর চেহারায় একজন চোখ দিয়ে একটু ইশারা করলো। সালাম গ্রহণ করেছে এটাই বোঝালো। ওনারা পাশ কেটে যেতেই মেঘ বলল, কিরে তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না? মিনহাজ বিরক্ত ভরা কণ্ঠে বলল, ওনার কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরে কিছুটা দূর থেকে হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। মেঘরা পিছনে ফিরে তাকাতেই দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলতেছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহল বশতেই মেঘ, বন্যা, মিনহাজ, তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে বলল, আবির ভাই।
বাইকটা দেখে পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে, বিস্ময় চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেইন গেটের কাছেই নামিয়ে দেয়। কখনো ভিতরে আসে না, আজই প্রথম আবির ভিতরে আসছে। মেঘের সাথে সাথে মিনহাস, তামিম, বন্যাও বেশ অবাক হয়েছে। আবির ভাই বাইক থেকে নামতেই সভাপতি সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরেছে। আবিরও স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরেছে। মেঘ, বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কচলে তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে, এটা মেঘ জানতই না। তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে। রাগী গুরুগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো, এটাই অনেক। আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। তোরা যে এত বছর পরও আমায় স্মরণ করেছিস, সেই অনেক বড় ব্যাপার। তোমাকে কি করে ভোলা সম্ভব? কলেজের হিরো ছিলা তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ বয়। শেষ লাইনটা কানে যেতে মেঘ সাপের মতো ফোঁস করে উঠল। শুকনো দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে দু একটা মেয়ের নামই সহ্য করতে পারে না। সেই আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ ছিল। আল্লাহ জানে কত মেয়ের প্রেমের প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘ রে, তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশ উনি, সেখানে তুই কে? তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না, ক্রাশ তো বহুদূরের বিষয়। তুই আবার আবির ভাইকে চাস? ছি, লজ্জা লাগে না? আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে দু একটা কথা বলে, সেই তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি বিড়বিড় করছিস? মেঘের চোয়াল অকস্মাৎ ঝুলে পড়ল। মনের ঘোর মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটার হাতে চাপড়ে মেরে বলল, বাজে কথা বাদ দে, হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি? আরেকজন বলে উঠল, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্মরণ করেছি। অবশ্য তোমার মালা দিয়ে বরণ করা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দিব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই থাম থাম, আমার বরণ করবি মানে? আমি কে? তুমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য না, বরং তোরা নিজের অবস্থান নিজেরা তৈরি করেছিস। যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম তখন রাস্তা তো তুমিই দেখিয়ে দিয়েছিলে। আচ্ছা বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউ না, পড়িও না এখানে। পড়নি তাতে কি? বাইরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটির স্টুডেন্ট থাকতা? এখন কথা হলো, ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি। আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তি বর্গদের ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবে। প্রথমত, আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না। দ্বিতীয়ত, আমি এই ভার্সিটির স্টুডেন্ট না। তৃতীয়ত, তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করব কেন? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বুঝি না। তুমি আমার ভাই, এটাই একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ ভাই তো। তুমি তো আমাদের অবস্থা দেখে গিয়েছিলা। স্যাররা এক প্রকার বের করে দিয়েছিল কলেজ থেকে। সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানে। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম, এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত। আরো কত কথা, সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের 12টা বন্ধুর মধ্যে 9জনই ডিইউতে ভর্তি হয়েছে, বাকিরাও ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাহিরে ছিলা। কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম, ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানভীরের ভাই। তারপর তানভীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমাদের জীবনের গল্পে তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো, যার ঋণ কোনোদিন দিয়ে শেষ করতে পারবো না। তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস, আমার বাপেও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি। তুমি যে কি চিজ, তোমার বাপে হয়তো বুঝেই নাই। আবির মৃদু হাসলো। আরেকজন বলে উঠল,
ভাইয়া জানো, একই শহরে থেকেও গত 5 বছর যাবৎ কোনোদিন কলেজে পা দেইনি। স্যারদের দেখে মুখ লুকিয়ে চলেছি। এখন তো ভার্সিটির লাইফ শেষ, 2 দিন পর কে কোথায় থাকবো তা জানা নেই। তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে, আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা। আমরা বললে যদি না আসে, তুমি বললে নিশ্চয়ই রাজি হবেন। আবির রুষ্ট সুরে বলল, সবই করে দিব, প্রয়োজনে প্রোগ্রামে আসব, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে। যদি কোনো প্রকার মালা দিয়ে বরং আমায় নিয়ে 500 শব্দের ভাষণ শুরু করেছিস, তাহলে একটাকে স্টেজে ফেলে পেটাবো, বলে রাখলাম। তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস, তোদের এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস, এতেই শুক্রিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায়। দোয়া করি জীবনের সাকসেসফুল হ। দেখো তো, তোমার রাস্তা দাঁড় করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছি। চলো ভিতরে চলো। ভেতরে আর যাব না, কথা তো হলোই। আমার নাম্বার রাখ, কবে কলেজে যাবি জানাইস। অফিসে কাজ ফেলে আসছি, একদিন কাজ একটু কম করলে কিছু হবে না। কত বছর পর তোমাকে পেয়েছি, আড্ডা না দিয়ে ছাড়ছি না। চলো চলো। আবির ঘুরতে মেঘকে দেখতে পায়। কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। আবির পিছনে ফিরে থাকায় আগে দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলো কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছোট করে শুধালো, ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘ হকচকিয়ে তাকালো, মনোযোগ ছিল অন্য কোথাও। উপর নিচ মাথা নেড়ে বলল, শেষ। কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্নটা করেছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে এসে আবিরকে না পেয়ে পিছন ফিরে তাকাতেই মেঘকে দেখলো। 2 কদম এগিয়ে এসে বলল, ওনাকেই দেখেছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া তোমার? আবির তার আগে বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা, গাড়ি অপেক্ষা করছে। মিনহাজ আর তামিমও দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেকদিন হলো আবিরের বাইকে উঠে না। রাগারাগি মান অভিমান ঠিক মতো কথাই বলেনি, বাইকে উঠা তো দূরের কথা। আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপ্পির জন্য মনটা ছটফট করছে। সে প্ল্যান করেছে ফুপ্পিকে দেখে একবার বাসায় ফিরবে। আবির 2 আঙ্গুলে ইশারা দিতে মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত সুরে বলল, আমি না আসলে কি করতে? মিনহাজ আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকালে অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম, আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে আসছি। মেঘ জেদ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না, আপনি আমায় নিয়ে যাবেন, এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সপ্ত ক্রোধ আর হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসলো। মেঘ জেদ দেখিয়ে কথা বললে ওর নাক ফুলে যায়, গাল দুটো লাল টকটকে হয়ে যায়, দুধে আলতা চেয়ারে রক্তবর্ণের ছাপ ভেসে ওঠে, গলায় দুপাশে দুটার রগ ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্বেলিত হৃদয় কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে। রক্তাব্য দু গালে ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে, কিন্তু বরাবরের মতোই সে অসহায়। নিজেকে অনুভূতি লুকাতে হয় প্রতিদিন। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব, বিড়বিড় করে বলল, সারা জীবন। আবির 2 কদম এগিয়ে পিছন ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে তামিম মিনহাজ আছে যাদের সহ্য হয় না। আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে, সেখানেও প্রায় 20-30টা ছেলে আছে। কে জানে কার নজরে মেঘকে দেখবে। এই চিন্তায় মেঘকে কিছু বলল না। আবির চলে যেতেই বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো। মিনহাজ আর তামিম দুজনই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা ঘটলো তারা কিছুই বিশ্বাসযোগ্য না। নিজের চোখ, নিজের কান, কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘদের সামনে একটু ভাব নিয়ে চলবে, উল্টো বড়সড় একটা বাঁশ খেলো।
খেলো তো খেলো একদম মেঘদের সামনে। মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক, বেশিরভাগ মেয়েরা দাপুটে ছেলেদের পছন্দ করে। কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়। মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নিবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। পূর্ণা ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়েছে। বন্যার হাসি দেখে মেঘও হাসছে। বন্যা কেন হাসছে এটা কারোরই অজানা নয়। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে, বন্যা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, তবুও বন্যার হাসিই থামছে না। মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হইছে বইন, থাম, এর বেশি হাসলে মইরা যাইবি। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস তুই যে আবির ভাইয়াকে মারার হুমকি দিয়েছিস। আবির ভাইয়ের প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানী দিয়ে দিবে। মিনহাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদারের পাওয়ার দেখাবি বলেছিলি, মনে নেই? এত মন ভোলা তুই? আচ্ছা বাদ দে না, এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এসব আকাশ চুম্বী কথাবার্তা বলতে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দিব। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবতীয় নিশ্চুপ দাঁড়িয়ে। ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো, যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারতো তবে কি হতো? ভাবতেই ভয়ে কেঁপে উঠেছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাহিরে রেখে গেছে তাই মাথায় চিন্তা কাজ করছে। এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছেন? হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি? তাই তো আঙ্কেলকে চলে যেতে বলেছি। কেন? আপনার তো অফিস আছে, আমি নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলেছিলাম আমি গাড়িতে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেই থাকিস না। ব্যাপার না, চল। আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপ্পির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে, এখন আবার ফুপ্পির কথা বললে নিশ্চিত মাইর খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো, তারপর মেঘকে নিয়ে বাসায় চলে গেছে। বাইক চলছে, কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করছে, কিছু খাবি? মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকা আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলেছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়ে আবার ভয়কে জয় পরিণত করতে সক্ষম? আবির ভ্রু নাচাতেই মেঘ মৃদু হাসলো। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো। গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলেছে? ভাবা যায়। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে, আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরো বেশি লজ্জা পেয়েছে, চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরো তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলতেই পারছে না।
অষ্টদয়ে কাঁদছে তীর তীর করে। মেঘের অবস্থা বুঝতে বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপ্পিকে দেখতে যাবি? মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মানে তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো? মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢোক গিলল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো, মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর এই লজ্জার ললিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই। কবে তোকে আমার করে পাবো? অপেক্ষার প্রহর যে ফুরায় না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপির সাথে দেখা করতে চাই? তুই তো বলেছিলি। আমি সেই কবে বলেছিলাম তা কি এখনো মনে আছে? তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগটার অপেক্ষায় থাকি। সবার কথায় আপনার মাথায় থাকে? সবার কথা মানে? যে যা বলে সবকিছু মনে থাকে? না, প্রয়োজনের বাহিরে সবকিছুই ভুলে যাই। মেঘ হুট করে বলে উঠল, আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল, থতমত খেয়ে বলল, মানে? গার্লফ্রেন্ড চেনেন না? মেয়ে বন্ধু বা প্রেমিকা? তা বুঝলাম, হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ে ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসলো। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে হাজার খানেক। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? আবির দু হাতে ইশারা করে বলল, কুল কুল। ফাজলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন, কয়জন? না, বলা যাবে না, তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবো না, বলুন। গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে। মেঘ ফস করে শ্বাস ছাড়লো, ভ্রু কুঁচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকুন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো, তপ্ত সুরে বলল, আমার লাল নীলের প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাজলামি বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি আমার মেজাজ গো? তাও আবার একটু পর পর খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুইও আমার এমন প্রশ্ন করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপির বাসায় আসছে। ফুপি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন, সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয়। ফুপি তো বকেন, উল্টাপাল্টা কথা বলে মাঝে মাঝে গাঁটটাও দেন। মেঘ ফুপিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপিও কাঁদছেন। মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে। ফুপির কথা মনে করে মন খারাপ করে, কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে, আব্বু, বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, উনারে কি বোনের কথা মনে হয় না? মেঘদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতে দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায়, এভাবে কান্নাকাটি করো বলে মেঘকে নিয়ে আসি না। আজকেও যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসবো না। দুজনের কান্নাই কমে এসেছে। আইরিন মজার করে বলল, ওদের কান্নায় যদি রাস্তার পানি ওঠে, তোমার কান্নার কারণ নিশ্চয়ই বাংলাদেশের বন্যা হয়। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যায় তোকে ভাসাইয়া দিবনে। ইহ, আমি সাঁতার পারি না। তাহলে তো আরো ভালো, সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবি, আবার বাপের বাড়িতেও আসবি। কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, ফুপ্পি, তোমার মেয়ের জন্য ছেলে দেখো, এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দিব। আইরিন আর্তনাদ করে ওঠে, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নেই, আমার পিছনে লাগছো। তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টা সুরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস। আমার বউকে জ্বালাবি না, তার কি গ্যারান্টি আছে? এই জন্য তোকে বিয়ে দিয়ে তারপরে বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করলো, ভাবি, সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধালো, মেঘ আপু, আমি কি তোমাকে জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে, মনে মনে বলছে, এই মেয়েটা নিশ্চিত ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবে উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখেছো, আমি কাউকেই জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ফুপ্পি, খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা ফ্রেশ হন, আমি এখনই খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরেছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকলো, আবির ভাই। হুম। আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? হ্যাঁ, এক ব্যাচ জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করেছিল কেন? আপনি কি করেছিলেন? তুই কি সব শুনে ফেলেছিস? জি।
কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম। এই আর কি। কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। জানতেই হবে। জি, ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলেছে। রেজাল্টও ভালো করেছিল, কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সবটাকে বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দিবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি। 2-3 জন বাদে সবগুলোর পরিবারই অবস্থা খুব খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়াতে পাঠিয়েছে, আর এগুলো সঙ্গ দোষে নিজের জীবন ধ্বংস করেছে। জানার পর নিজেরই কষ্ট লাগছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝিয়েছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছে। 3য় সেমিস্টার মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তারপর আমিও চলে গেছি, ওদের খবর নেওয়া হয়নি। বাহ, কি আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে। আজ 7 ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজর পড়ে অনেকেরই গোলাপ হাতে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ, বন্যা এসব ডে কখনো পালন করে না, মনেও থাকে না কবে কি ডে। হঠাৎ মিনহাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পাইছিলে, না হয় তোকেও দিতাম, এখন তোর বেবিকেই দি। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎই মাথায় ভূত চেপেছে। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নিব না, শুধু আমির ভাইয়ের থেকে নিব। বন্যাকে দিয়ে দে। মিনহাজ না চাইতেও বন্যাকে দিল, কিন্তু বন্যাও নেয়নি, বরং উল্টো বলল, তোদের থেকে ফুল নিতেও ভয় করে, কার মনে কি চলে তোরাও জানিস না। মেঘ আজ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে আসছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলের উপর গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুট হাতে নিতেই দেখলো চিরকুটে লেখা, আপনি মানুষটার রক্তিম গোলাপের মতন, যার কাটার আঘাতে শত শত বার ক্ষত বিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনেই ছুটেছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটায় হাতে নিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো, মুচকি হেসে বলল, আমার জীবনেও তুই রক্তিম গোলাপের মতন, যাকে দেখলে হৃদয় তোলপাড় চলে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ি ভাঁজে তোর আমার প্রণয়ের নিশান এঁকে দেই। ফুলের রানী গোলাপের মতো তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি।